দেশে করোনায় আরও ৬০ জনের মৃত্যু, নতুন রোগী ১,৪৫২ জন। কমছে রোগীর চাপ, কেটেছে আইসিইউ সংকট। ঈদের আগে গণপরিবহন চালুর চিন্তা, আন্দোলনে না গিয়ে পরিবহন শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান সড়কমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ১ মাসে ৫৫ মামলায় গ্রেপ্তার ৩৯৮ জন। দায় স্বীকার করে ১৬ আসামির জবানবন্দি। স্বাগত বিরতিহীন রাতনাটায় বাংলাদেশে, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে করোনায় আরও ৬০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ১১,৫০০ ছাড়ালো। আর একদিনে করোনা আক্রান্ত ১,৪৫২ জন, যা ৬ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। সংক্রমণ মৃত্যু নিয়ন্ত্রণে রাখতে সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মানায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘন্টায় ৪২০ পরীক্ষাগারে ১৫,১১৭ নমুনা পরীক্ষায় নতুন করে করোনা আক্রান্ত ১,৪৫২ জনের, যা ৬ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এর আগে একদিনে সবচেয়ে কম করোনা শনাক্ত হয় ১৪ মার্চ, ১,১৫৯ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯.৬১। এ পর্যন্ত দেশে করোনায় শনাক্ত হয়েছে ৭,৬০,৫৮৪ জনের। আরও ৬০ জনের মৃত্যুতে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১,৫১০ জনে। মৃতদের মধ্যে ৩৭ জনের বয়স ৬০-এর বেশি। মৃত্যুর হার ১.৫১। আর সবচেয়ে বেশি প্রাণহানি ঢাকা বিভাগে ২৮ জনের। সংক্রমণ এড়াতে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। সবাই সবার জায়গা থেকে যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি এবং সরকারের দেওয়া লকডাউন আমরা যদি মেনে চলি, আমরা আশা করি যে এই মৃত্যুর সংখ্যা আরও কমে আসবে এবং আক্রান্তের সংখ্যা আরও কমে আসবে। যদি আমরা চাই যে করোনা ভাইরাস মুক্ত বাংলাদেশ, তাহলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নাই। একদিনে সুস্থ হয়েছেন আরও ৩,২৪৫ জন। এতে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৬,৮৪,৬৭১ জনে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার করোনা হাসপাতালগুলোতে কমতে শুরু করেছে রোগীর চাপ। নেই আইসিইউর জন্য হাহাকার। চিকিৎসকরা বলছেন, লকডাউনের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা কিছুটা বাড়ায় কমছে করোনার সংক্রমণ। সপ্তাহখানেক আগেও করোনা হাসপাতালগুলোর সামনে রোগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আইসিইউ বা বেড না পেয়ে ছোটাছুটি করেছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। তবে এখন চিত্র অনেকটাই স্বাভাবিক। করোনা চিকিৎসার জন্য বরাদ্দ হাসপাতালগুলোতে বেড ফাঁকা থাকায় ভোগান্তি ছাড়াই মিলছে আইসিইউ বা সাধারণ বেড। বেড পেতে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। এখন বেড অনেক খালিও আছে আর পেশেন্টের চাপও অনেক কম। টেস্ট করে গেছিলাম, সেখানে প্রায় আপনার 50% আমাদের সেখানে আক্রান্ত হয়েছে। তো তিনি বলছেন অতি শীঘ্রই আপনাদের ভর্তি হতে হবে। করোনা চিকিৎসার জন্য কুর্মিটোলা ডিএনসিসি আইসোলেশন সেন্টার, মুগদাসহ প্রায় প্রতিটি হাসপাতালে ২০ থেকে ৫০টি করে সাধারণ বেড ফাঁকা। সেই সাথে ১০০ আইসিইউ বেডের মধ্যে অন্তত ২৫টি আইসিইউ ফাঁকা রয়েছে ডিএনসিসি আইসোলেশন সেন্টারে। করোনা সংক্রমণের হার কমার এ ধারা ধরে রাখতে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ হাসপাতাল সংশ্লিষ্টদের। লকডাউন যেটা করা হয়েছে, যাতে আমাদের জনগণের যে বাইরে যাওয়ার প্রবণতা বা বিভিন্ন কিছু, সেটা কিন্তু একটি অন্যতম প্রধান বিষয়। যে আমরা তো জানি যে আমরা যদি একজন আরেকজনের সংস্পর্শে যত কম আসব এবং আমরা যত ডিস্টেন্সটা মেনটেন করতে পারবো এবং সেই সাথে আমাদের মাস্কটা যদি থাকে, তাহলে তো এটা আমাদের শরীরে ঢুকতে পারবে না, এটা তো প্রমাণিত। এদিকে অনলাইনে নমুনা পরীক্ষার সিরিয়াল পেতে ভোগান্তি না থাকলেও লকডাউনে পরীক্ষা কেন্দ্রে আসতে ভোগান্তির কথা জানান রোগীরা। এর আগেরবার আমি একবার টেস্ট করেছিলাম, পজিটিভ আসার কারণে পরে নেক্সট টাইম আবার অ্যাপ্লাই করি। ১.৫ ঘন্টা দাঁড়িয়ে থেকে রিক্সা যোগে সিএনজি যোগে দুইটা ট্রান্সপোর্ট চেঞ্জ করে পরে আসছি। শনিবার সরকারি ছুটির দিনে হাসপাতালগুলোতে করোনা নমুনা পরীক্ষার কেন্দ্রে তেমন ভিড় ছিল না রোগীদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলমান লকডাউনে মার্কেট সহ নানা প্রতিষ্ঠান খোলা থাকলেও গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এদিকে কঠোর লকডাউনের ঘোষণা থাকলেও রাজধানীতে বিধিনিষেধ তেমন মানা হচ্ছে না। সড়কে ব্যক্তিগত গাড়ির আধিক্য, যানবাহনের চাপে দেখা গেছে যানজট। চলছে লকডাউন, তবে খোলা রয়েছে মার্কেট সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, কিন্তু রাস্তায় নেই কোনো গণপরিবহন। নগরে সিএনজি চালিত অটোরিকশা,
রিকশার পাশাপাশি অবাধে চলছে ব্যক্তিগত গাড়ি। গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। যাদের জরুরি দরকার, নিত্যদিনের প্রয়োজন তা বের হবেই। এই আমি মেডিকেল যাচ্ছি, আমার ইমার্জেন্সি যাওয়া তাড়াতাড়ি দরকার, আমি যেতে পারছি না। সমস্যা তো অবশ্যই হয়েছে। এই কতখানি জায়গায় হাঁটতেছি, কোন জায়গায় যে গাড়িতে উঠুন তার তো ঠিক নাই। সিএনজি ও প্রাইভেট কারে শেয়ার করে যাচ্ছেন অনেকেই। যাদের কাছে 200 টাকা না নিয়ে 50 টাকা বা 100 টাকা নেয়, তাহলে 3 জন মিলে তাদেরও সুবিধা হয় আর আমাদেরও সুবিধা হয়। এভাবে আমরা তাদের কাছ থেকে ভাড়া যাত্রীকে উঠে দিচ্ছি। বাসে যাতে 30 টাকা দিয়ে যারা যাইতো, তাগোদারে যদি 50 টাকা ভাড়া চাওয়া হয়, তই মনে করেন ওরা রাগ হয়ে যায়। পুলিশ বলছে চাপ বেড়ে যাওয়ায় প্রতিটি গাড়িকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। গাড়ির তো একটু চাপ আছে, মানুষের চাপ যেহেতু বাড়ছে, নানা অজুহাতে মানুষ বের হচ্ছে। আসলে দেখেন, চেকপোস্টে আমরা যথাযথ চেষ্টা করছি, আমরা প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করছি, তা যথেষ্ট কারণ খোঁজার চেষ্টা করছি, কিন্তু এত 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 গাড়ি তো প্রত্যেকটা চেক করা সম্ভব হয় না আমাদের পক্ষে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, লকডাউনের প্রভাবে করোনা সংক্রমণ কমলেও স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি যে কোনো সময় আবারও খারাপের দিকে যেতে পারে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলমান বিধিনিষেধের মধ্যে কিছু শর্ত মেনে চালু হলো আন্তর্জাতিক রুটে বিমান চলাচল। তবে ভারতসহ করোনা সংক্রমণে অতি ঝুঁকিপূর্ণ 12 দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। শনিবার এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে 14 এপ্রিল বন্ধ করে দেয়া হয় আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল। 16 দিন বন্ধ থাকার পর আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বেবিচক। নতুন নির্দেশনা অনুযায়ী ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা সহ 12টি দেশকে অতি ঝুঁকিপূর্ণ বিবেচনায় সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসব দেশ থেকে শুধু বাংলাদেশি নাগরিকেরা বিশেষ ফ্লাইটে ঢাকায় আসতে পারবেন। তবে এক্ষেত্রে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের শর্ত পূরণ করতে হবে তাদের। অতি ঝুঁকিপূর্ণ ছাড়াও ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রাখা হয়েছে কাতার, বাহরাইন, ফ্রান্স, জার্মানি সহ 26 দেশের নাম। সিদ্ধান্তগুলো হয়েছে সবই করোনা পরিস্থিতির উপর ভিত্তি করে। যে সমস্ত দেশে করোনা বেশি, সে সমস্ত দেশগুলোতে অতি ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে আখ্যায়িত করে, লাইক 12টা দেশ, এই অতি ঝুঁকিপূর্ণ দেশ থেকে যাওয়া আসা বন্ধ। আর 26টা দেশ হলো ঝুঁকিপূর্ণ দেশ, বিশেষ শর্ত সাপেক্ষে বাংলাদেশে আসা যাবে। এই পুনরায় আন্তর্জাতিক কমার্শিয়াল ফ্লাইট চালু করার মাঝ দিয়ে আজ থেকে আমাদের যারা বাংলাদেশি অভিবাসী বিভিন্ন জায়গায় আটকে আছেন দেশে আসার সুযোগ পাবেন, এবং বাংলাদেশে নিযুক্ত অথবা কর্মরত অনেক বিশেষজ্ঞ যারা আমাদের উন্নয়ন প্রকল্পের সাথে সম্পৃক্ত আছেন তারাও তাদের স্ব কর্মস্থলে অথবা গন্তব্যস্থলে যাওয়ার সুযোগ পাচ্ছেন। অতি ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ তালিকার বাইরে থাকা দেশ থেকে আসা যাত্রীদের করোনা নেগেটিভ সনদ থাকতে হবে। তবে তাদেরও 14 দিনের হোম কোয়ারেন্টাইন কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের 3 দেশ কাতার, বাহরাইন ও কুয়েত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকলেও সেখান থেকে আসা যাত্রীদের থাকতে হবে 3 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আগে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। তাই আন্দোলন বিক্ষোভে না গিয়ে পরিবহন শ্রমিক মালিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। একই মত বিশেষজ্ঞদের। তারা বলছেন স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণের ঝুঁকি কম। করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে চলছে লকডাউন। 5 এপ্রিল শুরু হওয়া এই লকডাউনের মেয়াদ বাড়ানো হয় 5 মে পর্যন্ত। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেয় সরকার। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে খুলেছে দোকানপাট, শপিং মল এবং চালু হয়েছে আন্তর্জাতিক বিমান চলাচলও। বন্ধ থাকা গণপরিবহন চালুর দাবিতে রাস্তায় নামার ঘোষণার পর সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের জানান, জনস্বার্থের কথা বিবেচনায় ঈদকে সামনে রেখে অভ্যন্তরীণ ও আন্তঃজেলার বাস, ট্রেন এবং লঞ্চ চালুর চিন্তাভাবনা করছে সরকার। জনস্বার্থের কথা বিবেচনা রেখে সরকার গণপরিবহন চালুর ব্যাপারেও চিন্তা ভাবনা করছে। কাজেই আন্দোলন বিক্ষোভে না গিয়ে আমি বাংলাদেশে পরিবহন শ্রমিক ভাইদের আপাতত ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।
করোনা প্রতিরোধে জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি সহ বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন গণপরিবহন বন্ধ থাকলেই সংক্রমণ কমে আসবে এমন ব্যাখ্যাও সঠিক নয়। এক্ষেত্রে পর্যায়ক্রমে লকডাউন থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন তারা। লকডাউন কিংবা বিধিনিষেধ এটা দীর্ঘমেয়াদী রাখা সম্ভব নয় এবং আমাদের দেশ না কোনো দেশেই সম্ভব নয়। এই যে স্বাস্থ্যবিধির বিষয়টা, এটা নিশ্চিত তদারকির মাধ্যমে করতে হবে, কারণ স্বাস্থ্যবিধি মানছে কিনা সেটা ড্রাইভার থেকে শুরু করে তার বাস অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে যাত্রী সবার জন্য প্রযোজ্য। বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহন চালু না থাকায় স্বাস্থ্যবিধি না মেনে বিকল্পভাবে বিভিন্ন পরিবহনে গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে, এতে ঝুঁকি আরো বাড়ছে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভালো নেই যাত্রীবাহী নৌযান শ্রমিকরা। লকডাউনে লঞ্চ বন্ধ থাকায় কোনো রকমে খেয়ে পড়ে কাটছে দিন। সংসারের বোঝা বইতে হিমশিম খাচ্ছেন এক একজন শ্রমিক। অভিযোগ, লকডাউনে কেউ খোঁজ নেয়নি তাদের। 5 এপ্রিল লকডাউনের পর থেকেই বুড়িগঙ্গার 2 পাড় জুড়ে অলস পড়ে আছে শত শত লঞ্চ। নেই ইঞ্জিনের বিকট শব্দ আর গগনবিদারী হুইসেল। পরিবেশটা এখন অনেকটা শান্ত থাকলেও বিশাল এই নৌযানগুলোর ভেতরের মানুষগুলো আছেন কেমন? আনিসুর রহমান লস্করের কাজ করেন ঢাকা পায়রা রুটের অ্যাডভেঞ্চার 11 লঞ্চে। বেতন মাত্র 6,500 টাকা। লঞ্চ চালু থাকলে নিজের কেবিনটি ভাড়া দিয়ে আসতো বেশ কিছু বাড়তি আয়, কিন্তু এখন সেই পথ বন্ধ। বাবা মা, স্ত্রী, সন্তান সহ পুরো সংসার চলছে ধার দেনায়। 15,000 টাকার মতো ইনকাম হইতো, আর এখন আমাদের 6,500 টাকা আর কি মালিক থেকে আমাদের দেবে। এখন আমাদের এই 6,500 টাকা দিয়েই আমাদের সংসার পরিবার চালাইতে হবে। এই তাতে কষ্ট হইলে কিছু করার নাই। ঢাকা চাঁদপুর রুটের মিতালি 7 লঞ্চের বাবুর্চি খলিলুল্লাহর কণ্ঠেও একই আক্ষেপ। লকডাউনে লঞ্চ বন্ধ থাকায় বেতনের কিছু অংশ পেলেও মিলবে না বোনাস। কোনো রকমে খেয়ে পড়ে কাটছে দিন। মালিকে আমাকে না কই দিয়েছে, রাস্তায় ঘুরি ঘুরি খাইলই, কোনো কাম কাজ নাই। এই মাসে বেতন পাইনি না পাই সেটা বলতারি না, আর বোনাস হ্যাঁ বলতারি না পাইনি না পাই। শ্রমিকদের অভিযোগ, গত বছর লকডাউন চলাকালে অনেকে শ্রমিকদের সহায়তা দিলেও এবার খোঁজ নেয়নি কেউ। গতবারে লকডাউনে দেখা গেছে কেউ ত্রাণ দিত, আর এবারে লকডাউনে 3 সপ্তাহ হয়ে গেল এখনো কারো খোঁজ মিলেনি। এইটা আমাদের নৌযান শ্রমিকরা আমরা কি অবস্থায় আছি কেউ জানে না। শুধু শ্রমিকরা না, লঞ্চ না চালিয়েও ব্যাংকের কিস্তি পরিশোধ করায় বেকায়দায় পড়েছেন মালিকরাও। সরকার যে লকডাউন ঘোষণা করছে এটা অতীব জরুরি, না হলে হয়তো আমরা আরও ক্ষতিগ্রস্ত হতাম। সেই ক্ষেত্রে বিশেষ করে ছোট লঞ্চ মালিকরা আরও সমস্যার সম্মুখীন, কারণ তারা প্রতিদিন লঞ্চ চালিয়ে তারপরে 1-2,000 টাকা বা 5,000 টাকা পেলে তাদের সংসার চলে। শ্রমিকরা বলছেন, লকডাউন শেষে আবারও লঞ্চ চালানোর অপেক্ষায় দিন গুনছেন তারা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় ক্ষতিগ্রস্ত 36.5 লাখ গরিব মানুষকে 2,500 টাকা করে মোট 912 কোটি 50 লাখ টাকা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 মে থেকে মোবাইল ব্যাংকিংয়ে পৌঁছে দেওয়া হবে সহায়তার টাকা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ঈদের আগেই প্রধানমন্ত্রী সহায়তা পাচ্ছেন নিম্নবিত্ত পরিবার ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যারা করোনাকালে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। নগদ, বিকাশ, রকেট ও শিওর ক্যাশের মাধ্যমে টাকা পৌঁছে যাবে 36.5 লাখ মানুষের মোবাইলে। সব রকম স্বচ্ছতা নিশ্চিত করতে এই সহায়তা কার্যক্রম সরাসরি তদারক করা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। 2রা মে মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে এই 36,50,000 দরিদ্র এবং অসহায় ছিন্নমূল মানুষকে অর্থ প্রদান কার্যক্রম সেটিও শুরু হতে যাচ্ছে, এবং সেক্ষেত্রেও প্রায় 912 কোটি 50 লক্ষ টাকা মাননীয় প্রধানমন্ত্রী স্যাংশন করেছেন। গত বছরও করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া 35 লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 880 কোটি টাকা সহায়তা দেন প্রধানমন্ত্রী। এবার করোনার শুরুতেই প্রধানমন্ত্রীর নির্দেশে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য 590 কোটি টাকার সহায়তা দেয় ত্রাণ মন্ত্রণালয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরও 10.5 কোটি টাকা সাহায্য জেলা প্রশাসকদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। সব মিলিয়ে 1,500 কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রান্তিক জনপদ যারা একেবারে রিক্সা চালক, ভ্যান চালক, মোটর শ্রমিক, তারপর হিজড়া, নরসুন্দর বা বেদে, ভিক্ষুক, এই সকল শ্রেণী পেশার মানুষকেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ত্রাণ প্রদান করা হচ্ছে। এছাড়া হাওর অঞ্চলে ধান কাটা নির্বিঘ্ন করা, টিসিবির মাধ্যমে 6 মে পর্যন্ত ন্যায্য মূল্যে খাদ্যপণ্য সরবরাহ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
আপনাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সরকার সব সময় আপনাদের পাশে রয়েছে। করোনা সংক্রমণের এই দুঃসময়ে সাংবাদিকদের সহযোগিতার জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে 10 কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও আগের রূপে ফিরতে শুরু করেছে রাজধানীর পাড়া মহল্লার ইফতার বাজার। লকডাউন শিথিল হওয়ায় জমে উঠেছে ইফতার বেচাকেনা। দোকানিরাও হতাশা কাটিয়ে ভালো ব্যবসার আশা করছেন, তবে জনসমাগম বাড়ায় করোনার ঝুঁকি বাড়বে বলে মনে করছেন সাধারণ। লকডাউনে পুরো রাজধানী জুড়েই পাল্টে গেছে ইফতার আয়োজনের চিত্র। প্রধান সড়কগুলোর পাশে এবার বসেনি ইফতারের পসরা। তবে লকডাউন শিথিল হওয়ায় কিছু পাড়া মহল্লায় জমে উঠেছে ইফতারের বাজার। ইফতারে বাহারি খাবার নিয়ে বসছেন বিক্রেতারা। জনসমাগম বাড়ায় বিক্রিও কিছুটা ভালো বলে জানালেন তারা। রমজানের বাকি সময়টায় ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন বলে আশা তাদের। লকডাউনের তো প্রথম অবস্থা একদমই খারাপ ছিল আমাদের, যাতে অনেকখানে একেবারে বন্ধ করার অবস্থা ছিল, তার থেকে আর কি অনেকটাই ভালো আছে। এখন লাস্টের দিকে আইসে আর কি এখন একটু ভালো আছে, ইনশাল্লাহ মোটামুটি চলতেছে। ভিতরে বসে কাস্টমার খাওয়াতে পারি না, বা লকডাউনের কারণে আমাদের অতটা কাস্টমার হয় না, এখন কিছু এখন চলছে কোনো রকম। ক্রেতারাও খুশি মুখরোচক খাবারের স্বাদ নিতে পেরে। তবে বেশিরভাগেরই আশঙ্কা বিধিনিষেধ শিথিল হওয়ায় করোনা পরিস্থিতির আবার অবনতি হতে পারে। যেহেতু একটা মহামারী চলতেছে, আমরা ঘরে কেনাটাই ভালো হচ্ছে, কিন্তু তারপরেও অনেক কিছু তো আমরা বানাতে পারি না। যেগুলো না বানাতে পারি এগুলোর জন্য আমরা বাইরে কিনতে আসি। বেশিরভাগ মানুষই তো দরিদ্র সীমার নিচে বাস করে, তাদের একটু কর্মসংস্থানের ব্যবস্থা হলে আমাদের এই দিকটা ভালো লাগতেছে, কিন্তু স্বাস্থ্যবিধিটা অতটা মানতেছে না। এই জন্য আমরা একটু কনফিউশন আছি যে পরবর্তীতে কি হবে আমাদের অবস্থা। পার্শ্ববর্তী দেশে দেখেন ইন্ডিয়াতে এখন কঠোর পরিশ্রম, কঠোর অবস্থা চলতেছে সেখানে, সেই তুলনায় আমাদের এতটা শিথিলতা হওয়াটা আমার মনে হয় না যৌক্তিকতা। স্বাস্থ্যবিধি মানার শর্তে লকডাউন আরও শিথিল করার দাবি বিক্রেতাদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের দিল্লির একটি হাসপাতালে অক্সিজেনের সংকটে এক চিকিৎসক সহ অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। অক্সিজেন সময় মতো না পৌঁছানোয় শনিবার এই প্রাণহানির ঘটনা ঘটে। এনডিটিভি জানায় 12 জনের মধ্যে 6 জন আইসিইউতে ছিলেন। অক্সিজেন ঘাটতি নিয়ে এক সপ্তাহেরও বেশি সময় ধরে অভিযোগ করে আসছিল দিল্লির বাত্রা হাসপাতাল। এ নিয়ে গত 11 দিন ধরে হাইকোর্টে শুনানিও চলছে। এদিকে গুজরাটে হাসপাতালে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 18 জন হয়েছে। হাসপাতাল কর্মকর্তারা জানান, স্থানীয় ও দমকল কর্মীরা চিকিৎসাধীন প্রায় 50 রোগীকে উদ্ধার করে অন্য হাসপাতালে স্থানান্তর করেছে। পুলিশ জানায়, ধোঁয়ায় কোভিড ওয়ার্ডে রোগীদের মৃত্যু হয়, তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ভারতে করোনার অতি সংক্রামক ধরনটি ছড়িয়ে পড়ার পরিস্থিতি মারাত্মক অবনতি হবে বলে মার্চের শুরুতেই সতর্ক করেছিলেন একদল বিজ্ঞানী। তবে সরকার তা উপেক্ষা করেছে বলে অভিযোগ তাদের। সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা ফোরামের 5 বিজ্ঞানী বার্তা সংস্থা রয়টার্সকে দিয়েছেন এ তথ্য। ভারতে লাগামহীন করোনা সংক্রমণ, এক একটি শেষকৃত্যের সঙ্গে মৃত্যু হচ্ছে এক একটি পরিবারের স্বপ্নের। শুক্রবারে 4,02,000-এর বেশি শনাক্তের বিশ্ব রেকর্ড হয়েছে দেশটিতে। সংক্রমণ মৃত্যু সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। দেখা দিয়েছে অক্সিজেন সংকট, প্রায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। এ অবস্থায় বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, নতুন ধরনের করোনা নিয়ে মার্চের শুরুতেই সতর্ক করেছিলেন বিজ্ঞানীরা, তবে তা আমলে নেয়নি মোদি সরকার। অথচ তার সরকারই করোনা মোকাবিলায় গঠন করে 5 বিজ্ঞানীর এই ফোরাম। রয়টার্সকে বিজ্ঞানীরা বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ যখন ঘনিয়ে আসছে, তখন দেয়া হয়েছে কুম্ভ মেলার মতো অনুমতি, যেখানে স্বাস্থ্যবিধি না মেনেই অংশ নেন 70 লাখেরও বেশি পুণ্যার্থী। 1 মাসের বেশি সময় ধরে দিল্লিতে চলা কৃষক আন্দোলনেও মানা হয়নি স্বাস্থ্যবিধি। চলেছে রাজনৈতিক সমাবেশ, প্রচারণা। করোনা জিনোম ভেরিয়েন্ট শনাক্তে ডিসেম্বরে পরামর্শদাতা হিসেবে 5 বিজ্ঞানীকে নিয়ে INSACOG গঠন করা হয়। ভারতে নতুন ধরনের ভাইরাসটিও তারাই শনাক্ত করেন। তবে ফেব্রুয়ারিতে বিপদের কথা জানালেও গুরুত্ব দেয়নি সরকার। এদিকে সরকারি কর্মকর্তাদের নানা বৈঠকে কঠোর বিধিনিষেধ আরোপ নিয়ে আলাপ আলোচনা চললেও 20 এপ্রিল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে লকডাউনে সায় না থাকার কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
যুক্তি হিসেবে প্রথম দফা লকডাউনে অর্থনীতির ব্যাপক ক্ষতি ও লাখ লাখ লোকের বেকার হওয়ার তথ্য তুলে ধরেন তিনি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারত থেকে কোনো নাগরিক অস্ট্রেলিয়ায় ফিরলে 5 বছরের কারাদণ্ড, এছাড়া গুনতে হতে পারে $66,000 বেশি জরিমানা। করোনা পরিস্থিতির মধ্যে প্রথমবারের মতো ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফেরাদের নিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হলো। সাময়িকভাবে অবৈধ ঘোষণা করে গত 14 দিন যারা ভারতে কাটিয়েছেন তাদের অস্ট্রেলিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এর আগে ভারতের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া। ভারতে প্রায় 9,000 অস্ট্রেলিয়ান নাগরিক রয়েছে। তবে করোনার ভয়ে ভারত থেকে যারা দেশে ফিরে যেতে চান তাদের জন্য কঠোর এই সিদ্ধান্ত অবিবেচক বলে মনে করছেন চিকিৎসক ও স্বাস্থ্য বিশ্লেষকেরা। 15 মে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী। করোনা আক্রান্ত হলে শ্রমিকদের জন্য চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এ দাবি জানান তিনি। এ সময় নজরুল ইসলাম খান শ্রমিকদের কেউ মারা গেলে ব্যাংক কর্মকর্তাদের সমান অর্থ সহায়তা দেওয়ার দাবি জানান। তিনি বলেন, দেশে নানা উন্নয়নমূলক কাজ চলছে, এর সুবিধা শ্রমিকদেরও পাওয়া উচিত। এর সুবিধা থেকে কোনো শ্রমিক বঞ্চিত হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। পরে করোনায় শ্রমিকদের দুর্ভোগ বেড়েছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকরা এখনও নির্দিষ্ট কর্মঘণ্টার চেয়ে বেশি কাজ করেন, কিন্তু তাদের পরিশোধ করা হয় না অতিরিক্ত মজুরি। করোনার এই দুর্যোগকালে দেশের বিভিন্ন জায়গায় শ্রমিকদের জন্য রেশনিং ও ন্যায্য মূল্যের দোকান সরকার করে দেবে বলে মন্তব্য করেন নজরুল ইসলাম। সব শ্রমিক কর্মচারীদের জন্য কোভিডে আক্রান্ত হলে তাদের সুচিকিৎসা এবং খোদা না করুন তারা ইন্তেকাল করলে তাদের ব্যাংকের কর্মচারীদের জন্য, ব্যাংকের অফিসারদের জন্য যে নিয়ম করা হয়েছে সেই পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হোক। 3 বছর ধরে পদোন্নতি হচ্ছে না শিক্ষা ক্যাডারের সহকারী ও সহযোগী অধ্যাপক পদে। বছরের পর বছর ধরে একই পদে চাকরি করছেন অনেক কর্মকর্তা। ফলে ব্যাপক অসন্তোষ এই ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে। শিক্ষা মন্ত্রণালয় বলছে সমস্যার সমাধানে কাজ চলছে। আদনান হোসেন 29তম বিসিএসের শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। চাকরির বয়স 10 বছর পার হলেও এখনও প্রভাষক পদে কর্মরত। একই সময়ে চাকরিতে প্রবেশ করা অন্য অনেক ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতি পেয়ে এখন আরেক দফা পদোন্নতির জন্য অপেক্ষা করছে। কিন্তু মানসিকভাবেই বিপর্যস্ত থাকছি এবং এতে যে সমস্যাটা হচ্ছে যে আমাদের ক্লাস পারফরমেন্স থেকে শুরু করে সব কিছুর উপরে একটা নেগেটিভ ইফেক্ট পড়ছে। শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা বলছেন 3 বছর ধরে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক, সহকারী থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি হচ্ছে না। সেই সঙ্গে এই ক্যাডারে ব্যাচ ভিত্তিক পদোন্নতি না দিয়ে দেয়া হয় বিষয় ভিত্তিক। এ কারণে সময় মতো পদোন্নতি পায় না কর্মকর্তারা। অনেক কর্মকর্তা আছেন যারা পদোন্নতির সকল যোগ্যতা অর্জন করেছে, কিন্তু তা সত্ত্বেও তাদের পদোন্নতি দেওয়া সম্ভব হয়নি। পদোন্নতি যথাসময়ে না পেলে কর্মকর্তাদের মধ্যে কর্মস্পৃহা কমে এবং তাদের মধ্যে বৃদ্ধি পায় হতাশা। মানসম্মত শিক্ষা নিশ্চিতের জন্য শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই শিক্ষা ক্যাডারের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের আহ্বান শিক্ষা সংশ্লিষ্টদের। শিক্ষা মন্ত্রণালয় বলছে শিক্ষা ক্যাডারের সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। এরই মধ্যে গত বছর অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হয়েছে। শিগগিরই বাকি সমস্যা কেটে যাবে। সহযোগী অধ্যাপক পদে, সহকারী অধ্যাপক পদে সেখানে পদোন্নতির একটি বিষয় রয়েছে, সেটি নিয়ে আমাদের কাজ চলছে। প্রায় 12,000 নতুন পদ সৃজন, সেটির কাজও প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। আমি খুবই বুঝতে পারি, আমি তাদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করি। এদিকে সমস্যা সমাধান না হলে শিক্ষা প্রতিষ্ঠান খুললে ব্যাচ ভিত্তিক কর্মসূচি দেওয়ার কথাও বলছে এই ক্যাডারের কর্মকর্তারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত তাণ্ডবের 1 মাসে 55 মামলায় গ্রেপ্তার করা হয়েছে 398 জনকে। শনিবার গ্রেপ্তার হয়েছে জুনায়েদ আল কাশেমি। সহিংসতার দায় স্বীকার করে এরই মধ্যে আদালতে জবানবন্দি দিয়েছে 16 আসামি। অন্যদের ধরতে বিশেষ অভিযান চলছে।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে সারা দেশে চলে হেফাজতের ধ্বংসযজ্ঞ। সে তাণ্ডব থেকে বাদ যায়নি পৌরসভা, ভূমি অফিস, থানা ও সরকারি স্থাপনা, বাদ যায়নি রাজনৈতিক নেতাকর্মীদের বাড়ি। এতে শুধু ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের ক্ষতি প্রায় 5 কোটি টাকা। ভূমি অফিসে দেয়া আগুনে পড়েছে 100 বছরের ভূমির দলিল। পরিদর্শনে গিয়ে আইজিপি জানান, এই ক্ষতি 50 বছরেও কাটিয়ে ওঠা যাবে না। এই ঘটনায় এবার শক্ত অবস্থানে পুলিশ। গত 1 মাস ধরে চলা বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে হেফাজতের অন্তত 400 নেতাকর্মী। সোশ্যাল মিডিয়ার ভিডিও ফুটেজ, আমাদের স্টিল ছবি, অন্যান্য বিষয়, তথ্য ঘেটে একেবারে শনাক্ত করে আমরা আসামিদেরকে গ্রেপ্তার করছি। উস্কানিদাতাকেও অবশ্যই উস্কানির পয়েন্ট খুঁজে তথ্য কালেক্ট করে উস্কানিদাতাও অপরাধীর কাতারে থাকবে। হেফাজতের নাশকতা তদন্তে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা মেনে কাজ করার কথাও জানিয়েছে স্থানীয় প্রশাসন। একাধিক টিম এক্ষেত্রে প্রতিদিন কাজ করছে। প্রতিদিন এই একাধিক টিমের নেতৃত্ব সিনিয়র অফিসাররা দিয়ে থাকছে এবং তথ্য যেটা পাওয়া হয় এটা যাচাই বাছাই বিশ্লেষণ করে তার ভিত্তিতেই অপারেশন পরিচালনা করা হয়। শনিবার হেফাজতে ব্রাহ্মণবাড়িয়া হামলার মাস্টারমাইন্ড জুনাইদ আল কাশেমিকে গ্রেফতার করেছে সিআইডি। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্যান্ডি টেস্ট বাঁচানো কঠিন বাংলাদেশের জন্য। ফলো অনে ফেলেও সেই সুযোগ নেয়নি শ্রীলঙ্কা। তাদের 493 রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে অল আউট 251 রানে। দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা 17 রানে 2 উইকেট হারিয়েছে। সব মিলিয়ে তৃতীয় দিন শেষে তাদের লিড 259 রান। আরও একবার নার্ভাস 90-র শিকার হয়ে তামিম আউট হন 90 রানে। তৃতীয় দিনের শেষ বিকেলের নাটকে ফলো অনে বাংলাদেশ। সুযোগ না নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে পড়ল শ্রীলঙ্কা। উইকেট বন্ধুর হাত বাড়িয়ে দিয়েছে স্পিনারদের দিকে। তাইজুল মিরাজ তুলে নিয়েছেন থ্রিমান্নে ও ওসাদাকে। 2 উইকেটে 17। তবুও বাংলাদেশের মুখে হাসি নেই। প্রথম ইনিংসে 242 মিলিয়ে লঙ্কানদের লিড 259 রানের। তবে ইনিংসের শুরুটা অন্যরকম ছিল। যেখানে প্রথম টেস্ট শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই শুরু তামিমের। তখন উইকেটও ছিল ব্যাটিং স্বর্গ। টেস্টে টানা চতুর্থ 50 তুলে নেন আত্মবিশ্বাসী তামিম। 97 রানে জুটি ভাঙে সাইফের 25 রানের আউটে। উইকেট থেকে টার্ন আদায় করে শান্তকে ফেরান মেন্ডিস। টানা 2 ইনিংসে রান নেই শান্তর ব্যাটে। বাংলাদেশের ক্যাচ মিসের প্রতিদান যেন দিতে চেয়েছে স্বাগতিকেরা। তামিমকেও সেঞ্চুরির আক্ষেপ ভোলার সুযোগ দিয়েছেন লঙ্কান ফিল্ডাররা। তারপরেও 3 অঙ্ক যেন মরীচিকা। 92-এ ফিরে 26 মাস সেঞ্চুরিবিহীন থাকার অপেক্ষা আরও বাড়িয়েছেন। সময় যত গড়িয়েছে টার্ন পেয়েছেন স্পিনাররা। সেই ফাঁদে পা দিয়েছেন মুশফিক, ফিরেছেন 40 করে। আর 50 থেকে মাত্র 1 রান দূরে থেকে ফিরেছেন মুমিনুল। বদলে যাওয়া উইকেটে অভিষেক ম্যাচেই বাজিমাত করেছেন জয় বিক্রমা। শেষ 35 রানে 7 উইকেট হারিয়ে বাংলাদেশ অল আউট 251 রানে। 92 রানে 6 উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞের নায়ক বাঁহাতি স্পিনার। এর আগে দিনের শুরুতে মেন্ডিসকে ফিরিয়ে ক্যারিয়ার সেরা 4 উইকেট শিকার করেন তাসকিন। তাকে 5 উইকেট নেয়ার সুযোগ দেননি প্রতিপক্ষ অধিনায়ক। ইনিংস ঘোষণা করে দিয়েছেন 7 উইকেটে 493 রানে। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 259 রানের লিড চতুর্থ দিন আরও বড় করার পরিকল্পনা শ্রীলঙ্কার। কঠিন পরিস্থিতিতে ইতিবাচক থাকছেন রাসেল ডোমিঙ্গো। চতুর্থ দিন সকালে দ্রুত কিছু উইকেট তুলে নিয়ে ঘুরে যাবে ম্যাচের পরিস্থিতি, আশাবাদী বাংলাদেশ হেড কোচ। 1 সপ্তাহ আগেও ছিলেন দলের চতুর্থ স্পিনার। বাকিদের চোটে সুযোগ আসতেই চলে উঠলেন নিজস্ব বিক্রমে। অ্যাকুরেসি আর বুদ্ধিমত্তায় সিংহল তীরে উত্থান নতুন তারকা। 92 রানে 6 উইকেট। অভিষেকে দেশসেরা পারফরমেন্স প্রবীণ জয়া বিক্রমার। নড়ে চড়ে বসেছেন উপল চান্দনা, রঙ্গনা হেরাতরা। সিংহলের তীরে পাওয়া গেছে উত্তরসূরির সন্ধান। লঙ্কানরা যখন আপ্লুত নতুন প্রতিভার আবির্ভাবে, টাইগার ডেরায় তখন রুটিন কাটাছেঁড়া পুরনো ব্যাটিং ব্যর্থতায়। 90-এর ঘরে আরেকবার তামিমের সেঞ্চুরির তৃপ্তি। নাজমুল শান্তর শীত নিদ্রা পর্বে মুমিনুল মুশফিকরা থেমেছেন 40-এর ঘরে।
স্পিনারদের ফ্লাইট বুঝতে ব্যর্থতার পাশাপাশি প্রকট পুরনো শর্ট সিলেকশন সমস্যা। তামিম, মুশফিক, মুমিনুলরা সেট হবার পর আউট হয়েছে। দীর্ঘ সময় ফিল্ডিং এর কারণে ব্যাটসম্যানরা হয়তো কিছু ক্লান্ত ছিল, কিছু সফট ডিসমিসালও ছিল। দ্বিতীয় ইনিংসে দায়িত্বশীল কিছুর প্রত্যাশা করছি। তৃতীয় দিনের ব্যর্থতা সত্ত্বেও আশা ছাড়ছেন না রাসেল ডোমিঙ্গো। চতুর্থ দিন সকাল সকাল চান দ্রুত কিছু উইকেট। আমরা অনেক চাপে আছি, পিছিয়ে আছি ম্যাচে। এই মুহূর্তে শ্রীলঙ্কার হাতে ম্যাচের নিয়ন্ত্রণ। কাল প্রথম সেশনে দ্রুত ৩-৪টি উইকেট তুলে নিতে পারলে অনেক কিছু হতে পারে। আমাদের ইতিবাচক থাকতে হবে। তৃতীয় দিন শেষেই ২৫৯ রানে পিছিয়ে থাকা, কঠিন হতে থাকা উইকেটে ৩৫০-র বেশি যে কোনো কিছু দেখাবে রান পাহাড়ের মতো। কঠিন পরিস্থিতিতে পুরনো ইতিবাচক ক্রিকেটের মন্ত্র ডমিঙ্গোর, তাতে উদ্বুদ্ধ হয়ে যদি করা যায় কিছু ক্ষতি মেরামত। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে ফিরেছেন ইমরুল কায়েস, দলে রাখা হয়েছে আইপিএল মিশনে ব্যস্ত থাকা সাকিব ও মুস্তাফিজকে। নিউজিল্যান্ড সিরিজে বাজে পারফরমেন্স সত্ত্বেও বড় পরিবর্তন আনা হয়নি দলে। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছে পেসার শহীদুল ইসলাম। প্রাথমিক দলে রাখা হয়েছে 7 পেসার। রোববার থেকে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ক্যাম্প। ১০ থেকে ১৭ মে পর্যন্ত ঈদের ছুটিতে থাকবেন টাইগাররা। ১৬ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। ২১শে মে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচ। ২৩, ২৫ ও ২৭ মে সুরক্ষা বলয়ের মাঝে অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় লেগ জয় দিয়ে শুরু মোহামেডানের। আরামবাগের বিপক্ষে ২-১ গোলের জয় সাদা কালোদের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৯ম মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। হাবিবুর রহমান সোহাগের ফ্রি কিক থেকে সহজেই বল জালে জড়ান মালির ফরওয়ার্ড সুলেমান দিয়াবাতে। এরপর একাধিক সুযোগ পেয়েও গোলে পরিণত করতে পারেনি ঐতিহ্যবাহী দলটি। বিরতির পর আত্মঘাতী গোলে ম্যাচের সমতা ফেরান সোহাগ। ইনজুরি টাইমে নিজের জোড়া পূর্ণ করে দলকে জয় এনে দেন সুলেমান দিয়াবাতে। এ নিয়ে টানা ১৩ ম্যাচে জয়শূন্য থাকলো আরামবাগ। ভালো সুযোগ, ওয়াচিং ঢুকে পড়েছেন, এখনো সুযোগ আছে, বাঁ পায়ে সেন্টার করবেন এবং ফাইনালি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ আর্চারি স্টেজ 2 দিয়ে নিজেদের ফিরে পাবার আশা আর্চারদের। মূলত প্যারিস বিশ্বকাপ স্টেজ 3-কে টার্গেট করে এগুচ্ছে রোমান বিউটিরা। প্রাথমিক দল চূড়ান্ত এ সপ্তাহেই ঘোষণা হবে। 14 অথবা 15 মে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে আর্চাররা। বিশ্বকাপ আর্চারি স্টেজ 2-কে সামনে রেখে নিয়মিত অনুশীলনে আছেন আর্চাররা। প্রাথমিক দল চূড়ান্ত হলেও এখনও ঘোষণা আসেনি। চলতি সপ্তাহেই জানা যাবে কারা যাচ্ছেন সুইজারল্যান্ডে। প্রায় ১.৫ বছর ধরে আন্তর্জাতিক টুর্নামেন্টের বাইরে রোমান বিউটিরা। অলিম্পিকের আগে যত বেশি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে আর্চাররা ততই সুবিধা। সেজন্য সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কাপকেই ফেরার মঞ্চ হিসেবে দেখছেন রোমান সানা। পরের মাসে প্যারিসে স্টেজ 3-তে ভালো ফলাফলের আশা এই পোস্টার বয়ের। আমাদের আপাতত ফোকাসটা হচ্ছে প্যারিস নিয়ে। তো প্যারিসের আগে হচ্ছে আমাদের এই সুইজারল্যান্ড ওয়ার্ল্ড কাপ স্টেজ 2। তো এখানে আমরা আমাদের পারফরমেন্সের যে কি পর্যায়ে আমরা আছি, আমাদের কোন ফরম্যাটে কি সমস্যাগুলো আছে সেটা আমরা যাচাই বাছাই করতে পারবো। রিকার্ভ মেন ইভেন্টে রোমান ছাড়াও প্রাথমিক তালিকায় আছে তামিমুল ইসলাম, হাকিম আহমেদ ও রামকৃষ্ণ। মেয়েদের বিভাগে বিউটি ও দিয়া সিদ্দিকেই ভরসা। কম্পাউন্ড ইভেন্টে অসীম কুমারের ওপর আস্থা ফেডারেশনের। মাঝের বাজে সময় পার করে আন্তর্জাতিক আসরগুলোতে ভালো করবে আর্চাররা, বিশ্বাস রোমানের। কঠোর পরিশ্রম করছি, আগের থেকে আরো কনসেন্ট্রেশন বাড়িয়ে দিয়েছে যাতে অলিম্পিকে যে ইনশাল্লাহ একটা ভালো ফলাফল করতে পারি সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং আমাদের টিমটা নিয়ে আমরা কাজ করছি যাতে আমরা টিমটা কোয়ালিফাই করতে পারি। তো সেই লক্ষ্যে আমাদের সামনে আরো বেশ কিছু টুর্নামেন্ট আছে। তো সেই টুর্নামেন্টগুলো যদি অলিম্পিকের আগে খেলতে পারি তো আশা রাখি ইনশাল্লাহ আমরা একটা ভালো ফলাফল করতে পারবো। সবকিছু ঠিকঠাক থাকলে 14 অথবা 15ই মে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে আর্চাররা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3.5 কেজি স্বর্ণসহ সৌদি আরব থেকে আসা এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।
তাকে সহায়তা করায় আটক করা হয়েছে এক বিমানকর্মীকেও। কর্মকর্তারা জানিয়েছেন, গোপন খবরে গত রাতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয় নজরদারি। রাত 12:30টায় সৌদি আরব থেকে আসা যাত্রী মোমিনুর রহমান এবং তাকে গ্রিন চ্যানেলে অতিক্রমে সহায়তাকারী বিমানকর্মী নজরুল ফরাজিকে সন্দেহ হলে তল্লাশি করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগেজ স্ক্যানিং করলে একটি চার্জার লাইটের ভেতর 3.4 কেজি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং আটক যাত্রীসহ বিমানকর্মীকে থানায় সোপর্দ করা হয়েছে। ঈদের বেশ কিছুদিন বাকি থাকলেও আজ শপিং মলগুলোতে উপচে পড়া ভিড় ছিল। একেবারেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মাস্ক ছাড়া ও সামাজিক দূরত্ব না মেনেই কেনাকাটা করছে নগরবাসী। উদাসীন বিক্রেতারাও। স্বাস্থ্যবিধি মানাতে কোনো তৎপরতা নেই দোকান মালিক সমিতি ও প্রশাসনের। রাজধানীর নিউ মার্কেট যেন স্বাভাবিক দিনের চিত্র, অথচ চলছে করোনা মহামারী। প্রতিদিন মৃত্যু 50 ছাড়িয়ে যাচ্ছে। নগরবাসীর কেনাকাটায় এসবের নেই কোনো প্রভাব। কেনাকাটায় নিম্নবিত্ত ও মধ্যবিত্তের পছন্দের শীর্ষে ঢাকার নিউ মার্কেট। শনিবার সকাল 10টার আগেই খুলেছে দোকান। সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে ক্রেতার সমাগম, কিন্তু উপেক্ষিত স্বাস্থ্যবিধি। একটা দোকানে একজনের উপরে আরেকজন যাচ্ছে, এখানে ওরকম ভাবে কোনো দূরত্ব মেনটেনও করা হয় না। আর স্বাস্থ্যবিধি তো বলতে এখানে নেই। দেখে কেনা একরকম হয় আর না দেখে কেনা একরকম হয়। অনলাইনে তো সব কিছু ভালো পাওয়া যায় না, আর অর্ডার করে একরকম জিনিস চলে আসে আর একরকম জিনিস, এই জন্য আসলে আসা। কোনো হ্যান্ড স্যানিটাইজার বা মার্কেটের অন্যান্য যে দিকগুলো সরকারের নির্দেশনা অনুযায়ী মানা কথা ছিল, কোনোটাই মানা হচ্ছে না। অবশ্যই জীবন জরুরি, এখন এখানে মানুষের আনন্দ হতো জড়িত, সবাই তার এটা মানে না। ঈদের বাকি এখনো 12 দিন, তার আগেই ক্রেতা উপস্থিতি আশাবাদী করছে ব্যবসায়ীদের। তবে অধিকাংশ ব্যবসায়ী স্বাস্থ্যবিধি অনুসরণে সরকারের দেওয়া নির্দেশনা মানছেন না। গেটের সামনে আপনার পুলিশ প্রশাসন নিয়ে রাখা দরকার, যে মাস্ক না পরবে তারা আপনার জরিমানা করুক, তারা অ্যারেস্ট করুক, এইভাবে করা দরকার। আপনি নিজেই তো মাস্ক পরেন নাই। না, মাস্ক তো আমি একটু কথা বলছিলাম, আমি তো মাস্ক পরেই থাকি। মাস্কটা তো সবসময় গরম, তো এই জন্য রাখা যায় না আর কি। যে এখন আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো বেচা কেনা, তো আমরা আশা করি আরো ভালো হবে সামনেতে। ক্রেতা বিক্রেতা উদাসীন হলেও স্বাস্থ্যবিধি মানাতে তৎপর দেখা যায়নি দোকান মালিক সমিতি বা প্রশাসনের। লকডাউনের মধ্যেও দোকান মালিক সমিতির দাবিতে গত 25 এপ্রিল থেকে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয় সরকার। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফুটপাতের দোকানগুলোতে ঈদের কেনাকাটা করতে ভিড় জমাচ্ছেন কম আয়ের মানুষ। তবে বিক্রেতারা বলছেন কাঙ্ক্ষিত বেচাকেনা হচ্ছে না। গণপরিবহন চালু হলে ক্রেতা সমাগম বাড়ার আশা করছেন তারা। তবে ফুটপাতে ক্রেতা বিক্রেতা কেউই মানছেন না করোনার স্বাস্থ্যবিধি। দেখে বোঝার উপায় নেই, দেশে লকডাউন চলছে। রাজধানীর ফুটপাতগুলোতে ঈদ কেনাকাটায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। এতদিন মার্কেট ফুটপাতের দোকান ক্রেতা শূন্য থাকলেও এখন সেই সংকট কেটে গেছে। তবে সংকট তৈরি হয়েছে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। ভিড়ে ক্রেতা বিক্রেতা কারোরই নজর নেই শারীরিক দূরত্বের দিকে। সাশ্রয় আর বৈচিত্র্য, এই দুই কারণে বরাবরের মতো ফুটপাতের পণ্যে বেশি আগ্রহ ক্রেতাদের। করোনাকালে আপনার যে পরিমাণ ক্রেতা আছে, আসলে এত পরিমাণ ক্রেতা রাস্তাঘাটে থাকা উচিত না। স্বাস্থ্যবিধি তো দেখতেই পারতেছেন কেমন মনে হইতেছে, মোটামুটি আছেও কোনো রকম আর কি। আর এখানে 3 পিস কিনতে আসছি, নিলাম 2টা 3 পিস। বিক্রেতাদের দাবি, ভিড় থাকলেও বিক্রি তেমন একটা হচ্ছে না। 800, 900, 1000 বেচা হয় না, আমরা কিছু পরিস্থিতি খুবই খারাপ। এখানে আরো ভিড় থাকে, আমরা দাঁড়ানো জানি, কিন্তু এখন বেচা কিনি নাই। গাড়ি ঘোড়া ছাড়ে না, কেমন আঙ্গুর বিক্রি হয়? গাড়ি ঘোড়া ছাড়লে অবশ্যই কিছুটা হয়তো। ক্রেতারা বলছেন, শপিং মলগুলোতে ব্যবস্থাপনা থাকলেও ফুটপাতে স্বাস্থ্যবিধি সুরক্ষা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। তাই সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনের আরও সক্রিয়তার দাবি জানিয়েছেন তারা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর জন্য 1.5 বছরে পর্যটন শিল্পে 10,000 কোটি টাকার বেশি লোকসান হয়েছে বলে দাবি করেছেন খাত সংশ্লিষ্টরা। এরই মধ্যে বন্ধ হয়েছে শতাধিক প্রতিষ্ঠান। এই অবস্থায় পর্যটন শিল্প টিকিয়ে রাখতে দ্রুত পর্যটনগুলো খুলে দেওয়ার দাবি তাদের। বিশ্বজুড়ে করোনা মহামারীর কারণে প্রায় 1.5 বছর ধরে শূন্যের কোটায় নেমেছে বিদেশি পর্যটকের আনাগোনা। নানা বিধিনিষেধের কারণে কয়েকটি দেশ ছাড়া যাওয়া যাচ্ছে না বিদেশ ভ্রমণেও। 2020 সালের ডিসেম্বর থেকে 3 মাস অভ্যন্তরীণ পর্যটন খোলা হলে বাড়ে পর্যটক সমাগম। তবে সংক্রমণ বাড়ায় ফের লকডাউনে বন্ধ রয়েছে পর্যটন কেন্দ্রগুলো।
দীর্ঘদিন ধরে ব্যবসা বন্ধ থাকায় পর্যটন খাতে 10,000 কোটি টাকার বেশি লোকসান হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। একই সঙ্গে বেকার হয়ে পড়েছেন এ খাতের সঙ্গে জড়িত বেশিরভাগ মানুষ। তাই ঈদের আগে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের। বিগত 15 মাস কোনো প্রকার ব্যবসা বাণিজ্য পরিচালিত করিনি, আমরা এফোর্ট চিন্তাও করিনি। আমরা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কর্মরত শ্রমিকরাও কাজ করতে পারবো না, ইনভেস্টরও ব্যবসা পরিচালনা করতে পারবো না। এই জন্যই সরকারের কাছে আমরা দাবি জানিয়ে আসছি। এই সহজ শর্তে ব্যান্ডিং দিলে আমরা যারা উদ্যোক্তা আছি তারা সেটিকে দিয়ে আমাদের যে সমস্ত কর্মকর্তা কর্মচারীর চাকরি বাদ দেওয়া হয়েছে তাদেরকেও আমরা নিয়ে নিতে পারি। পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, করোনার মধ্যে ব্যবসা চালাতে হলে গুরুত্ব দিতে হবে পর্যটনে। একই সঙ্গে দায়িত্বশীল পর্যটন চালুর বিষয়টিও বিবেচনার পরামর্শ তাদের। জীবন এবং জীবিকা দুটির তাগিদেই সীমিত পরিসরে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া যেতে পারে। ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি এবং হোটেল বিজনেসে যারা রয়েছে তাদেরকে ট্যুরিজম, ইলেকট্রনিক ট্যুরিজমের উপর অনেকটা বেশি গুরুত্ব আরোপ করতে হবে। মানুষের যেন চাকরির যদি কম হয় এটাও তারা মেনে চলার চেষ্টা করেছে। আমার এইসব জায়গায় সরকারি যে ঋণ সুবিধা, প্রণোদনা সুবিধা পাওয়া উচিত। আমরা আগের বারও বলেছি, আমি এখনো বলার চেষ্টা করি, আমি সরকার এটাকে বিবেচনায় নিতে পারেন। ব্যবসা পরিচালনা ব্যয় কমানোর পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য ঋণ সুবিধা দেওয়ার দাবিও জানিয়েছে পর্যটন ব্যবসায়ীরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তাপদাহে অতিষ্ঠ রাজধানীর জনজীবন। তবে এরই মধ্যে আসার কথা শুনেছে আবহাওয়া অফিস। আগামীকাল রাজধানী সহ অনেক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে তারা। বৃষ্টি হলে কমে আসবে দিনের তাপমাত্রাও। মোহাম্মদ লেকত আলী কিশোরগঞ্জ থেকে এসে রিক্সা চালান রাজধানীতে। আগে দিনে 1000 টাকা আয় হলেও গরমের কারণে অল্পতে ক্লান্ত হয়ে যায়, এখন উপার্জন প্রায় অর্ধেকে নেমে এসেছে। আগে আমরা যে পরিমাণ গাড়ি চালায় স্বাচ্ছন্দ্য বোধ করতাম, যেরকম আরাম লাগতো, সেই পর্যায়ে আরাম নাই গায়ে। এখন গরমের কারণে আগে যেরকম পরিশ্রম হয়তো ইনকাম বেশি হতো, কিন্তু এখন পরিশ্রম হয় বেশি, ইনকাম হয় না। লেকত আলীর মতোই দুরবস্থা প্রায় সব রিক্সাওয়ালার। অন্যান্য পেশার মানুষেরও একই অবস্থা। করোনার ভয়কে উপেক্ষা করে একান্ত প্রয়োজনে যারা রাস্তায় নেমেছেন তারাও নাকাল অসহনীয় গরমে। প্রচন্ড গরম ও তাপদাহে কাজ করা যাচ্ছে না, ক্লান্ত হয়ে যাচ্ছে মানুষ। তবে সবচেয়ে বেশি কষ্ট করতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। তীব্র রোদে রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের। সারা বাংলাদেশে জানেন যে বিভিন্ন অন্য বছরের তুলনায় এই বছরের তাপমাত্রাটা অনেক বেশি। আর ট্রাফিক ডিপার্টমেন্টের মূলত কাজগুলি হচ্ছে রাস্তাতে। আর রমজান মাস, অতিরিক্ত তাপদাহের কারণে তো একটু কষ্ট হয়েই যায়। অবশ্য স্বস্তির কথা শুনিয়েছে আবহাওয়া অফিস। এই মৌসুমের জন্য তাপদাহ থাকবে, এটাই স্বাভাবিক। তবে সামনের দিনগুলো কালকে থেকে তাপদাহটা অনেকটাই কমে যাবে। কালকে থেকে রাজধানী সহ দেশের অনেকাংশেই বৃষ্টিপাতটা শুরু হতে পারে এবং সেটা আরও 3 থেকে 4 দিন চলতে পারে। এরপরেও কিছু বৃষ্টিপাত থাকবে। উত্তরের জেলাগুলোতে গত 24 ঘন্টায় 64 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌসুমের প্রথম বৃষ্টির পর ডিম সংগ্রহে তোড়জোড় শুরু হয়েছে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে। এবছর নদীর পরিবেশ ডিম সংগ্রহের জন্য যথেষ্ট অনুকূলে থাকলেও বজ্রসহ বৃষ্টি না হওয়ায় মাছের প্রজনন মৌসুমে চিন্তার ভাঁজ ছিল জেলেদের কপালে। এখন অপেক্ষা মৌসুমের দ্বিতীয় দফা ঝড় বৃষ্টি। এপ্রিল থেকে জুন পর্যন্ত হালদা নদীতে মাছের প্রজননকাল। এ সময় বজ্রসহ ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ডিম ছাড়ে মা মাছ। এই হিসাবকে সামনে রেখে প্রস্তুতি নেন ডিম সংগ্রহকারী জেলেরা। শনিবার চট্টগ্রামে মৌসুমের প্রথম বজ্রসহ বৃষ্টি হয়েছে। এছাড়া হালদা দূষণ রোধে বন্ধ হয়েছে নদীপাড়ে তামাক চাষ, 100 মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট ও এশিয়ান পেপার মিল। এসব কারণে এবার প্রজনন আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দূষণের ব্যাপারে প্রশাসন অধিকতর কাজ করার কারণে হালদাতে এখন দূষণটা অনেক কমে গেছে। সেজন্য এবারের পরিবেশ অনেক ভালো। আমি আশা করি এবারে ডিম সংগ্রহকারীরা আগের তুলনায় আরও ভালো ডিম পাবে। মাছ প্রোটেকশনের ক্ষেত্রে আমরা প্রায় 100% কাছাকাছি এটা সাকসেস বলা যায়। সবার যে এফোর্টটা একটা ইস্যুকে কেন্দ্র করে, সেটা হচ্ছে মাছ প্রোটেকশন। হালদায় মা মাছ ও পরিবেশ রক্ষায় 2.5 বছরে 169টি অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। দক্ষিণ এশিয়ার একমাত্র কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রকে নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। 4টা দিন যাতে করে মানুষ
বা ডিম সংগ্রহকারী পর্যাপ্ত পরিমাণ ডিম পায়। শুধু এই লক্ষ্যকে সামনে রেখে আমরা 12টা মাস অক্লান্ত পরিশ্রম করি এবং আমরা উপজেলা প্রশাসন ঘোষণাই দিয়েছি যে আমরা কোনো পার্টিকুলার মাস বা পার্টিকুলার দিনকে টার্গেট করে কাজ করব না। সারা বছর প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে হালদাকে যেন আমরা নিরুপদ্রব রাখতে পারি সেই লক্ষ্যে কাজ করছি। মৎস্য বিভাগের হিসেবে গেল বছর হালদা নদী থেকে রেকর্ড 25,500 কেজি ডিম সংগ্রহ করেছিল জেলেরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।